যখন আষাঢ়ের শুরু আর চারপাশে আকাশের মুখভার, তখনই শুরু হয়েছে সেই কনস্ট্রাকশনের কাজ। এক বিশিষ্ট ব্যবসায়ীর উদ্দেশ্য ছিল পুরনো হোটেল ভেঙে পরিষ্কার করে একটা বড় রেস্টুরেন্ট তৈরি করা। 4 তলার ভবন, সামনে গাড়ি পার্কিং, একেবারে আধুনিক। জায়গাটাতে একসময় পাঁচু নামে একজনের হোটেল ছিল। লোকটা হঠাৎ করে উধাও হয়ে যায় বহু বছর আগে। তখন কেউ কিছু বলতো না, শুধু গুজব ছিল রাতে নাকি হোটেলে চুলা জ্বলে, কেউ একজন রান্না করে। এক সকালে 6 জন শ্রমিক এসে কাজ শুরু করলো। কাদামাটিতে কোদাল পড়তেই চারপাশে কুয়াশা ঘিরে ধরল। একপাশে দাঁড়িয়েছিলেন ম্যানেজার মৃণাল ঘোষ। গম্ভীর মুখে বললেন, তোমরা খুব সাবধানে কাজ করো, ফাউন্ডেশনের মাটি যেন মজবুত হয়। ভুল হলে কিন্তু পুরো বিল্ডিং দেবে যাবে। ঠিক আছে বাবু, কোনো ভুল হবে না। আমরা সবাই খুব সাবধানেই কাজ করব। এই জায়গাটা নাকি আগে হোটেল ছিল, কই কিছুই তো নেই এখন। শুধু একটা পুরনো খুপড়ি ঘর দাঁড়িয়ে আছে ওদিকে, ভাঙা দেওয়াল, জঙ্গল ঘেরা। এখানে যেটাই থাক, সেগুলো পরিষ্কার করেই তোমরা কাজ করো। এত চিন্তা ভাবনা তোমাদেরকে করতে হবে না। তারা কাজ শুরু করে দেয়। সন্ধ্যা নামতেই হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া শুরু হলো। হঠাৎ কোদাল চালানো বন্ধ হয়ে গেল এক সময়। শত চেষ্টা করেও কোদাল মাটিতে বসাতেই পারছে না। হঠাৎ করেই পাশের একটা বাঁশঝাড়ের ভেতর এক ঝাঁক শেয়ালের ডাক ভেসে এলো। একটু পরেই একটা কর্কশ আওয়াজ, ধপ। ওই ওই, কে ওখানে? তখনই ধোঁয়া ঠেলে এগিয়ে এলো এক ছায়াময় অবয়ব। সে একা, কিন্তু যেন চোখ জোড়া জ্বলছে আগুনের মতো। লোকটির গলা থমথমে, শরীরে রক্ত মাখা, হাত দুটো বাঁকানো, খুবই ভয়ানক চেহারা। তোরা যদি বাঁচতে চাস, যদি জীবনের মায়া থাকে, তাহলে এখান থেকে চলে যা। ভালোভাবে চলে যা বলছি। আমি তোদের ক্ষতি করতে চাই না। তোরা নিরীহ মানুষ, তোদের সাবধান করে দিচ্ছি, তোরা এখান থেকে চলে যা। শ্রমিকেরা একে অপরের দিকে তাকিয়ে রীতিমতো স্তব্ধ। বড় বড় চোখ করে তারা সেই অবয়বের দিকে তাকিয়ে আছে। ভয়ে থরথর করে কাঁপছে, যেন তাদের হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। ঠোঁটের কোণ নড়ছে, কেউ কোনো কথা বলতে পারছে না। ঠিক তখনই আকাশ বেশ জোরে জোরে ডাকতে শুরু করলো। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির বেগ বেড়ে গেছে। এই জায়গায় কোনো কাজ হবে না, এটা আমার জায়গা। এখানে আমি কাউকে কিচ্ছু করতে দেব না। আমার কাছ থেকে এই জায়গা নেওয়ার জন্য আমাকে মেরে ফেলেছে, তো কি হয়েছে? আমি মরলেও এই জায়গা ছেড়ে দেব না। এই জায়গায় আমি কিছু করতে দেব না। তোদেরকে সাবধান করে দিলাম, তাও যদি তোরা কাজ করিস, তাহলে তোদের রক্তে রাঙিয়ে দেব ওই মাটি। আমরা আর কাজ করব না, আমাদের প্রাণে মেরো না। এই কথা বলতেই যেন এক নিমেষে বিস্ফোরণ ঘটল। একটি বজ্রপাত বিকট শব্দে ঠিক তাদের পাশে এসে পড়ল। মাটিতে গর্ত হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল। বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল পচা গন্ধ আর আতঙ্কের শীতলতা। শ্রমিকরা আর কোনো কথা না বলে কোদাল ফেলে দিল মাটিতে। কারো পায়ে জুতো নেই, কেউ পিছন ফিরে দেখছেও না। বৃষ্টি তোয়াক্কা না করে কাদামাটি ভেদ করে ভয়কে বুকের মধ্যে নিয়ে তারা দৌড়ে পালাচ্ছে। চারপাশ থেকে কেবল ভেসে আসছিল পাঁচুর আত্মার গর্জন। তোদের বলছি, সাবধান করে দিচ্ছি, তোরা আর আসবি না এখানে। ম্যানেজার মৃণাল ঘোষ তখন ঘরের একপাশে চেয়ারে বসে নোট লিখছিলেন। হঠাৎ সামনের রাস্তা দিয়ে হুড়মুড়িয়ে 6 জন শ্রমিক একসাথে ছুটে আসে। তাদের গায়ে কাদা, গলা শুকনো, চোখে আতঙ্ক জমে আছে, যেন প্রাণটা নিয়ে কোনো রকম ফিরে এসেছে। এ কি হাল তোমাদের? কি হয়েছে?
আমরা কাজ করতে গেলে বৃষ্টি শুরু হলো, তারপর বিদ্যুৎ, আর ঠিক তখনই সে সামনে এসে বলল, তোরা যদি কাজ করিস তোদের রক্তে মাটি ভিজে যাবে। বাবু, আমরা চোখের সামনে তাকে দেখেছি। ওর চোখে আগুন, মুখে ধোঁয়া, কোদাল সেরে দৌড়ে পালিয়ে না এলে আমাদের লাশ পড়তো ওখানেই। ম্যানেজার তাদের সব কথা শুনে পকেট থেকে মোবাইল বের করে ফোন করে জমির মালিক মধু সান্যালকে। হ্যালো স্যার, এখানে বড় গন্ডগোল হয়ে গেছে। শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে এসেছে। ওরা বলছে কোনো আত্মা ফিরে এসেছে। কেউ কোদাল তুলতে পারছে না, তাদের মধ্যে ভয় ঢুকে পড়েছে। শোনো, এসব ভূত চুত কিছু নেই। এসব গাঁ গ্রামের মূর্খের মতো কথা বলো না মৃণাল। তুমি তো শিক্ষিত মানুষ, শ্রমিকদের কথায় এখন তুমিও মূর্খ হয়ে যাচ্ছ। তাদের বলো তাদের মজুরি আমি ডাবল করে দিচ্ছি, প্রয়োজনে 3 গুণ করে দেব, তবু কাজ চলবে। ঠিক আছে স্যার, আমি দেখছি শ্রমিকদের সঙ্গে কথা বলে। ম্যানেজার ফোন রেখে শ্রমিকদের দিকে তাকিয়ে তাদেরকে শান্ত করলেন। শোনো, তোমাদের বেতন বাড়ানো হয়েছে। তোমাদের যে বেতন ছিল তার যে ডবল বেতন তোমাদেরকে দেওয়া হবে। এই কাজ বন্ধ করা যাবে না। আমি তোমাদের সঙ্গে আছি। এতগুলো মানুষ থাকতে ওই ভূত না আত্মা কি সব বলছো তোমরা, সেটা কিছুই করতে পারবে না। তোমরা ওই সব ভুল দেখেছ। কাল সকাল থেকে আবার কাজ শুরু করো। এখন তোমরা যাও, রেস্ট করো গিয়ে, আর সব ভুলে যাও। বাবু, টাকার দরকার আমাদের আছে, ভয় পাই ঠিক আছে, কিন্তু বসে থাকলে আমাদের পেট চলবে না। ঠিক আছে বাবু, কাল থেকে আমরা আবার কাজ শুরু করব। দিনভর চলল মাটি কাটার কাজ, আবার কখনো মাটি সরানো, কখনো খুঁটি পোঁতার ছক মিলিয়ে নেওয়া। কারো ঘাম ধুলো মাখা মুখে একটুও ক্লান্তির ছাপ নেই, শুধু নিঃশব্দে কাজ করে যাওয়া। কিন্তু ঠিক বিকেলের শেষ ভাগে সূর্যটা দিগন্তে হেলে পড়তেই যেন হাওয়ার অভিমুখ পাল্টে গেল। আকাশটা এক নিমেষে কালো হয়ে এলো, যেন কেউ বিশাল এক অশুভ ছায়া টেনে নামিয়ে দিল পুরো গায়ের ওপর। চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, এমন নিস্তব্ধতা যেন পাখিরাও ভয় পেয়ে গাছে লুকিয়ে পড়েছে। বাতাসটা ভারী হয়ে উঠল, আর শীতল ছোঁয়ায় মনে হলো কারো অদৃশ্য নিঃশ্বাস এসে ঠেকছে ঘাড়ে ক্রমাগত। তাদের কারো মুখে কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকেই অনুভব করছিল যেন কারো উপস্থিতি ঘনিয়ে আসছে। খুব ভয়ঙ্কর কোনো অস্তিত্ব, যেটা এখন ধরা দিচ্ছে না চোখে, কিন্তু চারিদিকের বাতাসে, মাটির স্পন্দনে কোনো কিছুর আওয়াজ ভেসে আসছে। মাঝে মাঝে ঝোপের ভেতর থেকে একসাথে অনেকগুলো শেয়ালের ডাক ভেসে এলো, আর সেই আওয়াজে মাটি কাটা কোদালের হাতল কেঁপে উঠল। কেউ যেন সেটা এক মুহূর্তের জন্য নিজের হাতে তুলে নিতে চাইছিল। তাদের কাজ থেমে গেল না ঠিকই, কিন্তু প্রত্যেকের চোখে এক ধরনের ভয়। হঠাৎই তাদের সামনে কালো ধোঁয়ার মধ্য থেকে এক অবয়ব বেরিয়ে এলো। এবার সে আর শান্ত নয়। তোদের নিষেধ করেছিলাম, সাবধান করেছিলাম, কিন্তু তোরা আবার এসেছিস। তোদের টাকা চাই, তাই না? তোদের জীবনের মায়া নেই। তোদের কাছে প্রাণের চেয়ে পেট বড় হয়ে গেছে। বেঁচে না থাকলে পেট চালিয়ে কি করবি? তোদেরকে আমি বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোরা সেই সুযোগ কাজে লাগাসনি। ম্যানেজার বাবু, আবার আসছে, ওই আত্মাটা আবার আসছে আমাদের সামনে। ম্যানেজার ছুটে আসছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পাঁচু 2 হাতে 2 শ্রমিককে তুলে নিল, কালু আর জয়নালকে। তাদের শরীর হাওয়ায় ভাসছে, আর পাঁচুর আত্মা চিৎকার করছে, টাকা চাইছিস? এবার তোদের প্রাণ যাবে, দেখ। প্রাণ গেলে টাকা দিয়ে কি করবি? তাদের আর কিছু বলার সুযোগ দিল না। এক ঝাঁকুনিতে তাদের দুজনকে ছুঁড়ে ফেলে দিল। দুজনেই পড়ে গেল
কাজ করা জায়গার উপর। আর উঠল না। তারা দুজন সেখানেই মারা গেল, আর বাকিরা আতঙ্কে ছুটে পালাতে লাগলো। কেউ গর্তে পড়ছে, কেউ বাঁশের আড়ালে লুকোচ্ছে, আর ম্যানেজার দৌড়ে পালিয়ে গিয়ে জমির মালিককে ফোন দেয়। আর পাঁচুর আত্মা ছায়ার মতো ঘুরে ঘুরে বলছে, এই জায়গা শুধু আমার, এখানে কাউকে কোনো কিছু তৈরি করতে দেব না আমি। স্যার, এখানে এখানে আর কাজ করা সম্ভব নয়। শ্রমিকরা যেটা বলছিল আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখে দেখেছি। দুটো শ্রমিককে মেরে ফেলেছে কিছু একটা। আমি নিজে দেখেছি। বাকি শ্রমিকরা উধাও। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। এসব আবল তাবল কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? ভূত প্রেত এসব বলতে কিছু হয় না। ঠিক আছে, আমি আসছি। একটি গাড়ি এসে থামে ঘটনাস্থলে। গাড়ি থেকে নামেন মধু সান্যাল। চোখে রাগ, মুখে তীব্র বিরক্তি। কোথায় ভূত? হ্যাঁ, কোথায় লাশ? আমি তো কিছুই দেখছি না। ঠিক তখনই মাটির পাশে পড়ে থাকা দুটো রক্তমাখা নিথর দেহ দেখা যায়। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে একটা কান্নার গুঞ্জন, যেন মৃতরাও কাঁদছে। মধু সান্যাল স্তব্ধ, ঠোঁট কেঁপে উঠছে তার। হঠাৎ সেই ঠান্ডা বাতাস আবার ফিরে আসে। এবার তার সঙ্গে কাঁপে গাছের পাতা, কাঁপে জমিন, কাঁপে তাদের হৃদয়। ঠিক তখনই হঠাৎ এক তীব্র বজ্রপাতের শব্দ আর মুষলধারে বৃষ্টি। ঠিক তখনই সেখানে আগমন ঘটে পাঁচুর আত্মার। সে যখনই তাদের সামনে আসলো, মনে হলো পুরো জমিন কেঁপে উঠছে। তাদের দুজনার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে পাঁচুর দিকে। তারা দুজনেই থরথর করে কাঁপছে। তুই এসেছিস? ঠিকই ভাবছিলাম তুই আসবি। তোর জন্যেই অপেক্ষা করেছিলাম। আজ তোকে শেষ করব। তুই তো আমার রক্ত দিয়ে এই মাটি রাঙিয়ে দিয়েছিলি। এখন তোর রক্তেই আমি এই মাটি ভাসাবো। ম্যানেজার আর মধু সান্যাল চিৎকার করতে করতে দৌড় দেয়। আঁধার, বৃষ্টি আর কাদামাখা পথ বেয়ে তারা দৌড়ায় প্রাণ বাঁচাতে। একটা ভাঙাচোরা চায়ের দোকান, ভেতরে এক বুড়ো দোকানদার বিস্মিত চোখে চেয়ে থাকে। ম্যানেজার আর মধু সান্যাল গিয়ে ঢুকে পড়ে সেখানে। ও আমাদের মেরে ফেলবে। বাঁচান, বাঁচান কাকা, আমাদের বাঁচান। কে মেরে ফেলবে? তোমরা কার সাথে কথা বলছো? পাঁচু। পাঁচু? সে তো কতদিন থেকে নিখোঁজ। সে আবার হঠাৎ কোথা থেকে এলো? তখনই দোকানের পেছনে অন্ধকার থেকে গর্জে ওঠে সেই কণ্ঠ, আমি পাঁচু। পাঁচু হারিয়ে যায়নি। চায়ের দোকানদার থমকে যায়। পাঁচুর আত্মা আস্তে আস্তে তাদের সামনে আসে। বিভৎস চেহারা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, পুরো শরীর রক্তে মাখা, মুখ যেন বেঁকিয়ে গেছে। তাকে খুব ভালো করে চেনা যাচ্ছে না। কে তুমি? পাঁচু? কিন্তু পাঁচু তো অনেক আগেই হারিয়ে গেছে। তার কোনো খোঁজ পাওয়া যায়নি এত বছরে। না, পাঁচু হারায়নি। পাঁচুকে মেরে ফেলেছে এই লোভী শয়তানটা। আমার সেই এক টুকরো জমির ওপর হাত বাড়িয়েছে। আমি গরিব, কিন্তু আমার বাবার স্মৃতি ছিল ওখানে। ওই হোটেল দিয়েই আমি সংসার চালাতাম। আমার বাবা মরার আগে ওটা আমায় দিয়ে গেছে। ও সেটা ছিনিয়ে নিতে চেয়েছিল, আমি দিতে চাইনি, তাই আমাকে মেরেছে। আমি মরেছি ঠিকই, কিন্তু আমার জমি, হোটেল আমি কারো হতে দিতে পারি না, মরলেও না। কি বলছো তুমি? কি 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 হয়েছে তোমার সঙ্গে?
শুনতে চাও? তবে শোনো কিভাবে শেষ করেছিল আমাকে, আর কেন আমি ফিরে এসেছি। রাস্তার ধারে ছোট্ট এক হোটেল, কিন্তু মানুষের অভাব নেই। গরম চা, তেলে ভাজা বেগুনি, পরোটা, ডিম ভাজি আর পাঁচুর হাসি মুখ। সেদিনও তেমনই চলছিল। ঠিক তখনই এক গাড়ি এসে থামে। শহুরে পোশাক, মুখে গাম্ভীর্য। আসুন বাবু, আসুন, বসুন। কি খাবেন বলুন? চা আছে, পরোটা আছে, ডিম ভাজা আছে। আমি খেতে আসিনি, তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে এসেছি। বলুন বাবু, কি দরকার? তোমার এই হোটেলের জায়গাটা আমার প্রজেক্টের মাঝে পড়ে গেছে। আমি আশেপাশে সব জমি কিনে ফেলেছি, শুধু এইটুকু জমি বাকি। তুমি এটা আমাকে দিয়ে দাও, ভালো দাম পাবে। না বাবু, আমি এটা দিতে পারবো না। এই জমি আমার বাবার দেওয়া। বাবা মৃত্যুর আগে এই জমি আর হোটেলটাই আমায় দিয়ে গেছেন। বলেছিলেন এই নিয়েই সংসার চালাস। বাবার স্মৃতি আর আশীর্বাদ আমি বিক্রি করতে পারবো না। শোনো বাঁচু, আমি এখানে বড় রেস্টুরেন্ট তুলবো। তোমাদের গ্রামের ছেলে মেয়েদের চাকরি হবে, বেকারত্ব দূর হবে। হ্যাঁ, তোমারও কিন্তু কাজ থাকবে, সেই সঙ্গে অনেক টাকাও পাবে তুমি। দাদি, তুমি ইচ্ছে করলে বসে বসে খেতে পারবে। বাবু, আমি রোজগার করে খাই, তাতেই সুখে আছি। স্মৃতি আর আশীর্বাদ বিক্রি করে পেট চালাতে চাই না। আমি এ বিষয়ে আর কিচ্ছু শুনতে চাই না বাবু। তাহলে তুমি আমার কাছে বাধা হচ্ছ? এটা করলে তোমার জন্য কিন্তু ভালো হবে না। এই কথা বলে লোকটা আর কিছু বলেন না। সেখান থেকে উঠে চোখে ক্রোধ নিয়ে চলে গেলেন। পাঁচুর তখন মনে হয়নি যে এই একখণ্ড জমির জন্য তাকে জীবন দিতে হবে। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এমন বৃষ্টি যেন আকাশও কাঁদছে। পাঁচু বসেছিল ঘরে, পাশে তার স্ত্রী আর ৮-১০ বছরের ছেলেটা। হঠাৎ দরজায় শব্দ, ঠক ঠক। পাঁচু উঠে গিয়ে দরজা খোলে। এক লোক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে। পাঁচু কিছু জিজ্ঞেস করার আগেই ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে। পাঁচু আর তার স্ত্রী সন্তান অনেক চিৎকার করে, কিন্তু সেদিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির শব্দে কেউ কিছুই শুনতে পায়নি। তাকে ছুরি দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। ওরা শুধু আমাকেই নয়, আমার স্ত্রী আর ছেলেটাকে হত্যা করেছিল সেদিন। আমরা অনেক চিৎকার করেছিল, কিন্তু বৃষ্টির শব্দে কেউই কিছু শুনতে পায়নি। কি সর্বনাশ! এ কি বললে তুমি? তুই আমার সর্বনাশ করেছিস। তুই জানিস না আমি কি হারিয়েছি। এখন আমি তোকেও শেষ করতে এসেছি। পাঁচুর চোখে তখন আর জল নেই, আছে কেবল আগুন। তুই আমার বাবার স্মৃতি ধ্বংস করেছিস। আমার রক্ত, আমার সন্তানের রক্তে তুই এই জমি কিনতে চাস। এখন তুই মরবি। এখন তুই মরবি, আমি তোকে ছেড়ে দেব না। বাঁচু, আমাকে মাফ করে দাও তুমি। আমি ভুল করেছি। আমি শুধু নিজের লাভটাই দেখেছি, তোমাদের কথা ভাবিনি আমি। আমার লোভেই তোমরা মরলে। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আমাকে মাফ করে দাও পাঁচু, প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ? এখন তুই মাপ চাইছিস? তোর জন্য কতগুলো নিরীহ মানুষ মরেছে তুই জানিস? তোর জন্য আমার রক্ত ঝরেছে। আমি তোকে ছেড়ে দেব না। তুই ভেবেছিলি জমি দখল মানে সব, কিন্তু
ওই মাটি ছিল আমার বাবার স্মৃতি। সেই মাটিতে তোদের রেস্টুরেন্ট হবে না, হবে শুধু তোর রক্তের বন্যা। হঠাৎ করেই ঝড় ওঠে। ঝড়ে গাছের ডালপালা ভেঙে পড়ার মতো অবস্থা হয়। আগুনের মতো জ্বলে ওঠে পাঁচুর চোখ। এক পলকেই পাঁচুর আত্মা গিয়ে দাঁড়ায় মধু সান্যালের কাছে। আজ তোর বিচার এখানেই শেষ। তুই তোর স্ত্রী সন্তানদের মুখ আর দেখতে পাবি না। পাঁচু কথা শেষ করে এগিয়ে আসে মধু সান্যালের দিকে। এক নিমেষেই তার হাত দুটো লম্বা করে ঘাটটা মোটকে দেয় মটমট শব্দ করে। তার মাথাটা কেমন যেন ঘুরে পিছন দিকে চলে যায়, চোখ দুটো উল্টে যায় উপর দিকে, ঠোঁট ফাঁকা হয়ে যায়, আর গলা দিয়ে শুধু একটা গড় গড় শব্দ বেরিয়ে আসে। তার শরীরটা এক নিমেষেই জমে বরফ হয়ে যায়, ধপ করে পড়ে যায় মাটিতে একদম নিঃশব্দে। যে জমি নিয়ে সে প্রতারণা করেছিল সেই জমি যেন তাকে টেনে নেয় বুকের ভেতরে। আর তখনই পাঁচুর আত্মা প্রতিশোধ শেষ করে হাওয়ায় মিলিয়ে যায় আস্তে আস্তে। মানুষ যখন লোভে পড়ে তখন সে শুধু নিজের লাভটাই দেখে। তার চেনা মুখগুলোর কষ্ট, আবেগ, ভালোবাসা সবকিছুই অগ্রাহ্য করে। মধু সান্যালের মতো লোকেরা ভাবে স্মৃতি, সম্পর্ক, আবেগ এসব অর্থহীন, টাকা, জমি, সম্পত্তি আসল। কিন্তু এই গল্পে পাঁচু ছিল এমন একজন যার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার বাবার একটা ছোট্ট জমির টুকরোর ওপরে একটা হোটেল। আজও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা টাকা বা সম্পদ চায় না, তারা চায় একটা শান্তির জীবন, কিছু স্মৃতি নিয়ে বাঁচতে। লোভের বিনিময়ে কারোর চোখে জল কিনতে গেলে জীবনের শেষ চাহনিতে মানুষ শুধু অনুতাপই খুঁজে পায়। তাই সম্পদ নয়, মানুষের ভালোবাসা ও স্মৃতি চিরস্থায়ী।